বিসমিল্লাহির রহমানির রহিম। আসো, আজকে আমরা রসায়নের অক্সাইড সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। প্রকৃতিতে ৯ ধরনের অক্সাইড থাকলেও আমরা অক্সাইডকে মূলত ৪ প্রকারে ভাগ করে থাকি, অর্থাৎ অক্সাইডের প্রকারভেদ ৪টি। ১ নম্বর ক্ষারকীয় অক্সাইড, ২ নম্বর অম্লীয় অক্সাইড, ৩ নম্বর নিরপেক্ষ অক্সাইড, ৪ নম্বর উভয়ধর্মী অক্সাইড। আর বাকি যে অক্সাইডগুলো আছে এগুলো প্রকারভেদের অন্তর্ভুক্ত নয়। মূলত অক্সাইডের ভিতরে অক্সিজেনের পরিমাণ কম বেশির উপর নির্ভর করে এদের বিভিন্ন অক্সাইডের নামকরণ করা হয়। যেমন ধরে নিচ্ছি ৫ নম্বর, এটা পারক্সাইড। তার মানে অম্লীয় অক্সাইড এবং ক্ষারকীয় অক্সাইড, এই দুই অক্সাইডের থেকে যদি অক্সিজেনের পরিমাণ কোনো অক্সাইডে বেশি থাকে তখন আমরা তাকে পারক্সাইড বলি, যেমন Na2O2। কিন্তু আমরা জানি সোডিয়ামের অক্সাইডের সংকেত হলো Na2O, তার মানে এখানে একটা অক্সিজেন বেশি আছে। তার মানে বোঝা গেল যে সোডিয়াম অক্সাইড যেটা আছে, যে ক্ষারকীয় অক্সাইড, তার থেকে এখানে অক্সিজেনের পরিমাণ বেশি আছে ডেফিনেটলি, এই জন্য আমরা এটাকে পারক্সাইড বলে থাকি। এবার আসো পলি অক্সাইড কখন বলা হয়। পলি অক্সাইড হলো যখন কোনো অক্সাইডে সাধারণ অক্সাইড অপেক্ষা অক্সিজেন পরিমাণ বেশি থাকবে, তবে এরা লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পারক্সাইড উৎপন্ন করবে না, হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করবে না। এই যে হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করবে না, তখন তাদেরকে আমরা পলি অক্সাইড বলি। যেমন লেড অক্সাইড এবং ম্যাঙ্গানিজ অক্সাইড, এই অক্সাইডগুলোর মধ্যে সাধারণ অক্সাইডের মধ্যে যে অক্সাইড থাকে তার থেকে একটু বেশি অক্সাইড থাকে, তবে এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে কিন্তু হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করবে না। এরপরে ৭ প্রকার যেটা আছে সেটা হলো সাবঅক্সাইড। সাবঅক্সাইড হলো অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক অক্সাইড অপেক্ষা কম থাকবে। দেখো এখানে বেশি ছিল, এখানে কিন্তু কম আছে। তার মানে পলিঅক্সাইড এবং সাবঅক্সাইড একটা আরেকটার অপোজিট। পলিঅক্সাইডে স্বাভাবিক অক্সাইড থেকে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে, শুধু তাই নয়, লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তার হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করবে না। আর এখানে সাবঅক্সাইড হলো যে সাধারণ অক্সাইডে যে পরিমাণ অক্সিজেন থাকার কথা তার চেয়ে যদি কম থাকে তখন তাকে আমরা বলে থাকি সাবঅক্সাইড, যেমন এখানে লেড অক্সাইড আছে। এবার আসো সুপার অক্সাইড, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। সুপার অক্সাইডটা প্রায় দেখা যায় পরীক্ষায়। সুপার অক্সাইড হলো পার অক্সাইড এবং পলি অক্সাইড অপেক্ষা বেশি অক্সিজেন যদি থাকে। আমি আবারও বলি, পার অক্সাইড এবং পলি অক্সাইড অপেক্ষা যদি তোমার অক্সিজেনের পরিমাণটা আরও বেশি থাকে কোনো অক্সাইডের মধ্যে, তখন তাকে আমরা সুপার অক্সাইড বলি। যেমন এই যে দেখো, এটা হলো পটাশিয়াম সুপার অক্সাইড। সাধারণভাবে আমরা কি লিখি যে পটাশিয়াম অক্সাইড হলো K2O, কিন্তু কিন্তু এখানে দেখো KO2 আছে, তার মানে স্বাভাবিক অক্সাইডের থেকে অক্সিজেনের পরিমাণটা এখানে বেশি আছে, একদম নর্মালি দেখা যাচ্ছে। এটা হলো মিশ্র অক্সাইড। এটা খুব সুন্দর, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি আর কাগজ নিয়ে। মিশ্র অক্সাইডটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, বিশেষ করে MCQ তো সবচেয়ে বেশি আসে মিশ্র অক্সাইডটা। এখন দেখো মিশ্র অক্সাইডটা কি আসলে। যেমন একই ধাতুর দুইটা অক্সাইড মিলে যদি একটা নতুন অক্সাইড তৈরি করে, দেখো আমি খুব সুন্দর করে দেখাচ্ছি। যেমন এই যে ফেরাস অক্সাইড, এটা আয়রনের একটা অক্সাইড। পাশাপাশি এই যে ফেরিক অক্সাইড, এটা আয়রনের আরেকটা অক্সাইড। এটা ফেরাস অক্সাইড এবং এটা ফেরিক অক্সাইড। এখন এই দুইটা অক্সাইড সংযুক্ত হয়ে একটা অক্সাইড তৈরি করবে, সেটা হলো Fe2Fe3O4, যেটাকে আমরা ম্যাগনেটাইট বলি বা ট্রাই আয়রন টেট্রা অক্সাইড বলে থাকি, ট্রাই আয়রন টেট্রা অক্সাইড বলে থাকি। এটাকে আমরা নর্মালি আকরিক হিসাবে ম্যাগনেটাইট আকরিক বলে থাকি। এই যে ট্রাই আয়রন টেট্রা অক্সাইড যেটা আছে, এটা কিন্তু আমাদের বিশেষ করে মিশ্র অক্সাইড, কারণ এই অক্সাইডের ভিতরে দুইটা অক্সাইড পাওয়া যায়, একটা হলো ফেরাস অক্সাইড আর একটা হলো ফেরিক অক্সাইড। তার মানে কি বোঝা গেল, এগুলি প্রকারভেদের অন্তর্ভুক্ত নয়, এগুলি হলো অক্সিজেনের পরিমাণের উপর ডিপেন্ড করে এই প্রকারভেদগুলো আসে। এবার আমরা আসি মূল প্রকারভেদের আলোচনায়। প্রথম হলো ক্ষারকীয় অক্সাইড কাকে বলা হয়, একেবারে খুব সুন্দর করে আমি ব্যাখ্যা করে দিছি। এর আগে আমরা প্রথমে শিখিনি অক্সাইড কাকে বলা হয়। এতক্ষণ পর্যন্ত আমরা অক্সাইড কাকে বলে এটাই শিখি নাই। এখন আমরা শিখে নিচ্ছি অক্সাইড কাকে বলা হয়। নর্মালি তুমি বুঝো যে অক্সিজেন এবং অপর কোনো মৌল মিলে যদি দ্বিমৌল যৌগ উৎপন্ন করে, যে দ্বিমৌল যৌগ উৎপন্ন করে মানে অক্সিজেন থাকবে একটা মৌল, তার সাথে যদি আরেকটা কোনো মৌল থাকে, সেটা ধাতু হতে পারে, সেটা অধাতু হতে পারে, যে কোনো মৌল যদি থাকে তখন দ্বিমৌল বিশিষ্ট একটা যৌগ উৎপন্ন হয়, এটাকে কি বলা হয়, অক্সাইড বলা হয়। যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এক্সেট্রা অনেক।
এখন এই যে আমরা আমরা যে অক্সাইডের সংজ্ঞাটা পেলাম, যে অক্সিজেন এবং অপর কোনো মৌল পরস্পরযুক্ত হয়ে যে যে দ্বিমৌল যৌগ উৎপন্ন করে তাকে অক্সাইড বলা হয়। তো এই অক্সাইডের প্রকারভেদ হলো 4টা। তোমার পরীক্ষা যদি আসে অক্সাইড কয় প্রকার, তুমি কিন্তু 9 প্রকার কখনো লিখবা না, তাহলে নাম্বার আসবে না। তোমাকে বলতে হবে অক্সাইড হলো মূলত 4 প্রকার। অক্সিজেনের পরিমাণের উপর ভিত্তি করে আরও কয়েক প্রকার অক্সাইড পাওয়া যায়, যেমন পার অক্সাইড, পলি অক্সাইড, সাব অক্সাইড, সুপার অক্সাইড, মিশ্র অক্সাইড, এক্সেট্রা। এখন আমরা চলে আসি ক্ষারকীয় অক্সাইড কাকে বলা হয়। খুব সহজ। যে সকল, আমি এখানে লিখে দিছি, ধাতুর যে সকল অক্সাইড, ধাতুর যে সকল অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে। দেখো একটা উদাহরণ দেখো, এই যে এটা ধাতুর অক্সাইড, সোডিয়াম একটা ধাতু আর এটা অক্সিজেন, এই যে সোডিয়াম অক্সাইড। দেখো এই যে পানির সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে দেখো এটা ক্ষার উৎপন্ন করছে, দিস ইজ ক্ষার, এটা ক্ষার উৎপন্ন করছে। এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, দেখো এটা কিন্তু হচ্ছে সোডিয়াম অক্সাইড, দেখো এটা অ্যাসিড, এই যে বিক্রিয়া করে দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা লবণ, আর এই যে পানি উৎপন্ন করছে। তাহলে এটাকে আমরা ক্ষারকীয় অক্সাইড বলি। তাহলে ক্ষারকীয় অক্সাইড কাকে বলা হয়? যে সকল ধাতুর যে সকল অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে, তাদেরকে ক্ষারকীয় অক্সাইড বলা হয়। এবার আসো অম্লীয় অক্সাইড। আমরা যদি এটা ধাতু বলি তাহলে ডেফিনেটলি এটা অধাতু হবে। তার মানে হলো অধাতুর যে সকল অক্সাইড, খুব মনোযোগ দিয়ে শুনলে একবারই পারবা, খুব সহজ জিনিস। অধাতুর যে সকল অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, এ দেখো এখানে অ্যাসিড লেখা আছে, অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাদেরকে অম্লীয় অক্সাইড বলা হয়। ডেফিনেটলি আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইডটা আছে, খুব ভালো করে দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, এই কার্বন ডাইঅক্সাইড দেখো পানির সাথে বিক্রিয়া করে এবং পানির সাথে বিক্রিয়া করে কিন্তু কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। আবার এই কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, সে কার্বন ডাইঅক্সাইড কিন্তু এই যে দেখো ক্ষারের সাথে বিক্রিয়া করছে, করে কিন্তু দেখো এই লবণ এবং কি উৎপন্ন করছে, পানি উৎপন্ন করছে। এবার আসো নিরপেক্ষ উভয়ধর্মী অক্সাইড। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে আমার দৃষ্টিকোণ থেকে পরীক্ষা যদি আসে এটা আসবে তোমার অনুশীলনের 2 নম্বর সৃজনশীলের গ উত্তর। এটা এটা হলো ধাতুর যে সকল অক্সাইড অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে আবার ক্ষারের সাথেও বিক্রিয়া করবে, তাদেরকে আমরা উভয়ধর্মী অক্সাইড বলে থাকি। তাহলে কারা? খেয়াল রাখবা 3টা, এবং এটা অবজেক্টিভে মোটামুটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা হলো জিঙ্ক অক্সাইড, এই যে দেখো এই যে জিঙ্ক অক্সাইড। একটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড। এবং আর একটা হলো লেড অক্সাইড। এই 3টা যৌগ মনে রাখবা, এরা কিন্তু উভয়ধর্মী অক্সাইড, কারণ এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, ক্ষারের সাথে বিক্রিয়া করবে। কিছু জটিল প্রক্রিয়া বিক্রিয়াগুলো অবশ্যই তুমি প্র্যাকটিস করে বিক্রিয়াগুলো মনে রাখবে। যেমন দেখো যে অ্যালুমিনিয়াম অক্সাইড, দেখো যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এখানের পজিটিভ এই নেগেটিভের সাথে যাবে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর এখানের নেগেটিভ এখানের পজিটিভের সাথে যাবে, তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে এই যে দেখো পানি উৎপন্ন করছে। তাহলে এটা কি ধর্ম প্রকাশ করলো? খাদ্য ধর্ম প্রকাশ করলো। এবার আসো অ্যালুমিনিয়াম অক্সাইড, আমরা এবার অ্যাসিডের সাথে দিলাম, এবার দেখো ক্ষারের সাথে, এটাকে একই অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানে এটা অ্যাসিডের সাথে দিলাম, এখন দেখো ক্ষারের সাথে বিক্রিয়া দিই। ক্ষারের সাথে বিক্রিয়া দিলে একটু মনে রাখতে হবে, এখানে 3 অণু পানি সংযোগ করতে হয়, তখন সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা প্র্যাকটিস করে মনে রাখবা, কারণ এটা সহজ বিক্রিয়া না, এটা প্র্যাকটিস নির্ভর বিক্রিয়া। এটার নাম হলো সোডিয়াম অ্যালুমিনেট। আবার বলতেছি, এটার নাম হলো সোডিয়াম অ্যালুমিনেট। এবং পাশাপাশি তোমাকে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবা। আরেকটা উদাহরণ হলো যেমন জিঙ্ক অক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে হলো জিঙ্ক ক্লোরাইড প্লাস পানি, এটা কিন্তু খাদ্যধর্ম, কারণ যেহেতু এটা অ্যাসিড তাহলে এটা ক্ষার হিসেবে কাজ করছে। আবার দেখো জিঙ্ক অক্সাইড, এখানে অ্যাসিড দিলাম, এখানে কিন্তু আমি খাদ দিলাম, কিন্তু এখানে পানি দিতে হয়, তাহলে কি উৎপন্ন হয়? এটার নাম হলো সোডিয়াম জিঙ্কেট। মনে রাখবা, এটার নাম হলো সোডিয়াম জিঙ্কেট প্লাস হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে আমরা শিখলাম, আর একটা রয়ে গেল, সেটা হলো নিরপেক্ষ অক্সাইড। আমি লিখে দিচ্ছি যে 4 নম্বর যেটা আছে নিরপেক্ষ অক্সাইড, এই যে নিরপেক্ষ অক্সাইড, এটা আগে লেখি নাই কারণ তোমাকে একটু অন্যভাবে আমি বোঝানোর চেষ্টা করব। যে সকল অক্সাইড অ্যাসিড এবং ক্ষার কোনোটির সাথে বিক্রিয়া করে না, তাদেরকে নিরপেক্ষ অক্সাইড বলা হয়। এই যে যে সকল অক্সাইড, এই যে অক্সাইড, ধৈর্য হারাবা না, পুরো ভিডিওটা দেখবা। যে সকল অক্সাইড অ্যাসিড এবং ক্ষার কোনোটির সাথে বিক্রিয়া করে না,
যে সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না, এই যে তাদের নিরপেক্ষ অক্সাইড বলা হয়। এই অক্সাইড বলে। মনে রাখবা নিরপেক্ষ অক্সাইড থেকে সবসময় একটা অবজেক্টিভ যে কোনো পরীক্ষায় আসে। নিরপেক্ষ অক্সাইড মনে রাখার খুব সহজ কৌশলও শিখিয়ে দেব, পাশাপাশি 4টা উদাহরণ বলে দিচ্ছি। একটা হলো কার্বন মনোক্সাইড, এটা নিরপেক্ষ অক্সাইড। আরেকটা হলো নাইট্রাস অক্সাইড, এটা নিরপেক্ষ অক্সাইড, এটাকে আমরা লাফিং গ্যাস বলি। আরেকটা হলো নাইট্রিক অক্সাইড, এটাও নিরপেক্ষ অক্সাইড। আরেকটা হলো হাইড্রোজেন অক্সাইড অর্থাৎ পানি, এটা নিরপেক্ষ অক্সাইড। এখন এই দুইটা মনে রাখার আমি একটা কৌশল শিখে দিচ্ছি তোমাকে, এই জন্য আমি আগে এটা লিখে রাখি নাই। যেমন নাইট্রোজেন, নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন। কারণ নাইট্রোজেনের যোজনী 1 থেকে 5 পর্যন্ত হয়। তাহলে যে অক্সিজেন, এই যে অক্সিজেন, অক্সিজেন, এই যে অক্সিজেন, অক্সিজেন। তাহলে নাইট্রোজেন যোজনী 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। আর অক্সিজেনের যোজনী অলওয়েজ 2, এই যে 2, 2, 2, 2, 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি নাইট্রাস অক্সাইড, এই যে N2O, এটাকে বলা হয় নাইট্রাস অক্সাইড এবং এটা নিরপেক্ষ অক্সাইড। বর্তমানে এই অ্যাসিড, এই অক্সাইডটার ব্যবহার ব্যাপক। কারণ কোনো রোগীকে অজ্ঞান করার জন্য অর্থাৎ চেতনানাশক করার জন্য আগে ক্লোরোফর্ম ব্যবহার করা হতো, কিন্তু এখন আর ক্লোরোফর্ম ব্যবহার করে না, কারণ সেখানে বিষক্রিয়া দেখা দেয় এবং রোগী মারা যেতে পারে। তাই বর্তমানে ক্লোরোফর্মের পরিবর্তে নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয়। এই নিরপেক্ষ অক্সাইডটা দিলে মানুষ অজ্ঞান হয়ে যায়। তবে এটার আবার আরেকটা সুন্দর বিষয় আছে, এটাকে লাফিং গ্যাসও বলা হয়। কারণ এটা যদি সামান্য পরিমাণে আমাদের নাকে প্রবেশ করে বা নিঃশ্বাসের সাথে আসে, তখন আমাদের হাসির উদ্রেক সৃষ্টি হয়, এই জন্য এটাকে লাফিং গ্যাস বলা হয়। আর এটাকে যদি আমরা রিভার্স করে লিখি তাহলে NO আসে, যেহেতু 2 কাটাকাটি চলে যায়। এটা না হলো নাইট্রিক অক্সাইড, এটা হলো নাইট্রাস অক্সাইড, এটা হলো নাইট্রিক অক্সাইড। আর এই যে 3টে আছে, এই 3টার কোনোটাই কিন্তু নিরপেক্ষ অক্সাইড নয়, এগুলো হলো অম্লীয় অক্সাইড। এটা হলো ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, এটাকে রিভার্স করে যদি লেখো তাহলে NO2, এবং এটাকে যদি রিভার্স করা যায় না N2O5, আর এটাকেও রিভার্স করা যায় না, এই যে N2O3। তাহলে এই যে 3টে অক্সাইড আছে এটা কিন্তু অম্লীয় অক্সাইড। শুধুমাত্র এই প্রথম 2টা নিরপেক্ষ অক্সাইড। আমি মনে রাখার কৌশল তোমাকে শিখিয়ে দিলাম, খেয়াল রাখবা। তাহলে নিরপেক্ষ অক্সাইড আমাদের কয়টা হলো? 4টা। একটা হলো কার্বন মনোক্সাইড, একটা হলো নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস, যেটা অজ্ঞান করার কাজে বেশি ব্যবহার করা হয় বর্তমানে, বা রোগীকে চেতনানাশক করার জন্য ব্যবহার করা হয়। আর এটা হলো নাইট্রিক অক্সাইড, আর একটা হলো পানি। পানি অবশ্যই তোমরা জানো এটা অ্যাসিডও না, এটা ক্ষারও না, এটা নিরপেক্ষ, কারণ নাহলে তো আমরা খেতে পারতাম না। তবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে, তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন আমরা আবার আরহেনিয়াসের মতবাদ এবং ব্রনস্টেড লাউরির মতবাদ দিয়ে আমরা ব্যাখ্যা করে দেখাবো এই পানিটা অ্যাসিড হিসেবেও কাজ করে, আবার ক্ষার হিসেবেও কাজ করে। অনেক ধন্যবাদ। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা। পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবা, আমি সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করি। যখন যে কমেন্টস করে আমি সাথে সাথে উত্তর দিই। অনেক ধন্যবাদ, ভালো থাকবে।